নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদিও আজকের এই ভিডিওটা করতে পারবো কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা ছিল, কারণ আজ শরীর খুব একটা ভালো নেই। তো তার মধ্যেই ভিডিও করতে এলাম। ওষুধ খেয়ে কিছুটা ভালো ফিল করার পরে এলাম ভিডিও করতে। তো কালকে ভিডিও করতে পারিনি। মোহনবাগানের জয়, সাফল্য নিঃসন্দেহে। তো মোহনবাগান সমর্থকদেরকে শুভেচ্ছা জানাই। তাদের এই জয়, বিরাট জয়, ডাবল করলো মোহনবাগান। আইএসএল এর লিগ শিল্ডের পরে আইএসএল ট্রফিটাও তারা ঘরে তুলে নিল। বেঙ্গালুরু এফসিকে তারা ২-১ গোলে পরাজিত করলো। যদিও ৩টে গোলই মোহনবাগানের প্লেয়াররাই করেছেন। একটি গোল আত্মঘাতী হয়। তবে মোহনবাগানের এই সাফল্য, এই জয়েও কিন্তু একটু চোনা পড়ে গেল। চোনা পড়ে গেল মানে রেফারিং নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল। আর এই প্রশ্ন শুধু আমি যে করছি তা নয়। এই প্রশ্ন কিন্তু করেছেন খোদ বেঙ্গালুরুর কোচ জারাগোজা। তিনিও কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে মোহনবাগানের মতন দলের কাছে দলের এই ধরনের রেফারির সহযোগিতার প্রয়োজন পড়ে না। যখন মোহনবাগান পিছিয়ে ছিল, তখন মোহনবাগানকে একটা পেনাল্টি পাইয়ে দেওয়ার কোনো দরকার ছিল না। মোহনবাগান হয়তো এমনিই জিততো। মোহনবাগান যা দল, তারা তাদের সেই অনুযায়ী, দল অনুযায়ী তারা জয়লাভ করতেই পারত। কিন্তু অহেতুক এই রেফারির সহযোগিতা পেয়ে মোহনবাগান কিন্তু ট্রফি জিতল। জারাগোজা এক্ষেত্রে ডুরান্ড কাপের কথাও বলেছেন তিনি। তো ফলত মোহনবাগানের এই জয় নিয়ে একটা যেমন চতুর্দিকে প্রচুর কথা হচ্ছে, সাফল্য নিয়ে প্রচুর কথা হচ্ছে। বিইং আ বাঙালি, আমারও এই জয়টা ভালো লাগছে যে আইএসএল লিগ শিল্ডের পরে আইএসএল ট্রফিটাও কলকাতাতেই রয়ে গেল। দেখুন, মোহনবাগান এই দুটোরই চ্যাম্পিয়ন হয়েছে। গতবার আই লিগ চ্যাম্পিয়ন ছিল মোহামেডান, সুপার কাপ চ্যাম্পিয়ন ছিল ইস্টবেঙ্গল। তো ফুটবলের মক্কা যে বাংলা, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এটা খুব ভালো লাগার দিক। কিন্তু সেই জয়ে যখন রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু এআইএফএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যায়। তো মোহনবাগান আমার মনে হয় এক্ষেত্রে চাইতেই পারতো যে ফাইনালে অন্তত বাইরের কোনো রেফারি বা একটা ভালো মানের রেফারি কাউকে যদি রাখা যেত। আই লিগে বিদেশি রেফারি দিয়ে খেলা হলে আইএসএল এর মতন টুর্নামেন্টে কেন বিদেশি রেফারি হবে না? আই লিগের একটি ম্যাচে কিন্তু রেফারিং নেপালের রেফারি দিয়ে রেফারিং করানো হয়েছিল। তো আইএসএল এও সেটা হতে পারতো। তাহলে হয়তো এই প্রশ্নগুলো উঠতো না। শুভাশিসের একটি বল শুভাশিসের হাতে লেগেছিল। বেঙ্গালুরু এফসি সেটাতে দাবি করেছিল পেনাল্টি, কিন্তু সেটা দেওয়া হলো না। অপরদিকে বেঙ্গালুরু এফসির এক ফুটবলারের, বোধহয় সোনাম, তার হাতে লাগাতে সেটা পেনাল্টি পেয়ে গেল মোহনবাগান, আর তার থেকে যার পর নাই গোল। তো এইগুলো নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, যেটা কাম্য ছিল না। এবার আসা যাক ট্রান্সফার মার্কেটের কিছু খবর আপনাদেরকে দেব। বেশ কিছু প্লেয়ারের তারা তারা এই দল ওই দলে যাওয়ার একটা সম্ভাবনা, কথা চলছে। তেমনই কিছু খবর দেবো আপনাদেরকে। ইস্ট বেঙ্গলও তার মধ্যে রয়েছে অতি অবশ্যই। তো আসা যাক, ইস্ট বেঙ্গল যা পরিস্থিতি আইএসএল এ বা এফসি চ্যালেঞ্জ লিগে দেখা গেছে, তাদের ডিফেন্স বড় ভোগান ভুগিয়েছে। তো একজন সেন্টার ব্যাক, যেমন হেক্টর ইউএসএ খেলছেন সেন্টার ব্যাকে, কিন্তু হেক্টরকে তো ছাড়তে হবে। হেক্টরের পরিবর্তে একজন বিদেশি খুঁজছে ইস্টবেঙ্গল। পাশাপাশি অন্যান্য টিম তারাও কিন্তু দেশীয় প্লেয়ার, বিদেশিদের নিয়ে কথাবার্তা চলছে। এর মধ্যে আর্জেন্টাইন ফরওয়ার্ড, যিনি গত বছর মোহামেডানে খেলেছেন, তো অ্যালেক্সিস গোমেজ, আর্জেন্টাইনের এই ফরওয়ার্ড ২৫ বছর বয়সী, তিনি মোহামেডান ছাড়তে চলেছেন। শোনা যাচ্ছে তিনি সুপার কাপেও হয়তো খেলবেন না। তার দিকে হাত বাড়িয়েছে মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গল অনেক যোজন দূরে আছে। মুম্বাই সিটি এফসির সঙ্গে তার অ্যাডভান্স স্টেজে অনেক দূর কথা হয়েছে। তো অ্যালেক্সিস গোমেজ হয়তো মুম্বাই সিটি এফসিতে পরের বার মুম্বাই সিটি এফসির জার্সিতে তাকে খেলতে দেখা যেতে পারে। অপরদিকে যদি দেখা যায় যে জিতিন এমএস কে নিয়ে অনেক কথা হচ্ছিল, মোহনবাগান ইস্টবেঙ্গলে আসতে পারে, এই সমস্ত কথাবার্তা চলছিল। তবে জিতিন এমএস এর বিষয়ে জানা যাচ্ছে যে জিতিন এমএস হয়তো পরবর্তী সিজনটাও তিনি নর্থ ইস্টেই থেকে যাবেন, তেমনই কথাবার্তা হচ্ছে। তার সঙ্গে আবারও চুক্তি নবীকরণ করছে নর্থ ইস্ট। এই সামার ট্রান্সফার উইন্ডোতে তার সঙ্গে আবার নতুন চুক্তি হবে বলে জানা যাচ্ছে জিতিন এমএস এর। খুবই ভালো গিয়েছে তার সিজনটা।
এবার যদি আসা যায় ইস্ট বেঙ্গলের ফুটবলার পিভি বিষ্ণু। পিভি বিষ্ণুর সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি নবীকরণের করার কথা। কারণ যদিও তার সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে ২৬ পর্যন্ত। কিন্তু পিভি বিষ্ণু যে টাকাটা পান সেটা একজন তার যা ফর্ম সেই অনুযায়ী কমই পান। তিনি একজন জুনিয়র ফুটবলার হিসেবে যে টাকাটা পাচ্ছিলেন, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে তার ক্ষমতা অনেক বেশি। তো সেই কারণে তার এজেন্ট টাকা বাড়ানোর দাবি যেমন রেখেছে, পাশাপাশি অন্যান্য বেশ কিছু টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বেশ কিছু টিমের থেকে অফার রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই সিটি এফসি। এবং এক্ষেত্রে হয়তো মুম্বাই সিটি এফসি যে ট্রান্সফার ফিটা রয়েছে, কারণ মুম্বাই সিটি এফসি যদি পিভি বিষ্ণুকে নিতে চায়, তাহলে এই উইঙ্গারকে নিতে গেলে তাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তো মুম্বাই সিটি এফসি নাকি রাজিও হয়ে গেছে সেই ট্রান্সফার ফি দিয়ে নিতে। এখন সেইটাকে কি ইস্টবেঙ্গল সেই ট্রান্সফার ফি নিয়ে পিভি বিষ্ণুকে ছেড়ে দেবে, নাকি তার সঙ্গে তারা আবার চুক্তি বাড়াবে, সেটা একটা বড় বিষয়, দেখার বিষয় রয়েছে যে এক্ষেত্রে ইস্টবেঙ্গল ঠিক কি করে। কারণ এক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি দেখা যায় যে টাকা কিছুটা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো, ট্রান্সফার ফিটা নিয়ে ছেড়ে দেওয়া হলো, তাতে আমি বলবো পিভি বিষ্ণুর মতন প্লেয়ারকে ছেড়ে দিলে কিন্তু ইস্টবেঙ্গল মস্ত বড় ভুল করতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মত অতি অবশ্যই জানাবেন। এরপর আসা যাক যে, যে কথা বলছিলাম ইস্টবেঙ্গলে একজন ডিফেন্সের ফুটবলারের প্রয়োজন রয়েছে। তো ইস্টবেঙ্গল দেখছেন, ইস্টবেঙ্গলের কর্মকর্তারা এক্ষেত্রে এই বিদেশি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ইমামই শেষ কথা বলবে, তারাই দর কষাকষি করবে। কিন্তু বিদেশি প্লেয়ারদের স্কাউটিং এর ক্ষেত্রে এক্ষেত্রে অময় ঘোষালের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, যেমনটা স্বদেশি ফুটবলারদের দেখা বা স্কাউটিং এর ক্ষেত্রে দায়িত্ব সিংটোর উপর দেওয়া হয়েছে, থাম্বই সিংটোর উপরে। থাঙ্গুই সিংটোই তিনি স্বদেশি ফুটবলারদের স্কাউটিং করছেন। অপরদিকে এই অময় ঘোষালের উপর দায়িত্ব বিদেশি ফুটবলারদের স্কাউটিং করা। যদিও শেষ কথা বলবে ইমামি, তারাই এক্ষেত্রে যাবতীয় টাকা পয়সার বিষয়টি কথা বলবে। এক্ষেত্রে বেশ কিছু ফুটবলারের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যার মধ্যে অন্যতম মরক্কোর ২৪ বছর বয়সী সেন্টার ব্যাক আদিল তাইভ। তার সঙ্গে ইস্টবেঙ্গলে কথাবার্তা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে তিনি যে ইস্টবেঙ্গলেই আসবেন এমনটা নয়, বা তার সঙ্গে যে শুধুমাত্র ইস্টবেঙ্গলেরই কথা হয়েছে এমনটা নয়। তার সঙ্গে কথাবার্তা কিন্তু হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে, কেরালা ব্লাস্টার্সের সঙ্গেও কিন্তু তার কথাবার্তা চলছে বলে জানা যাচ্ছে। কেরালা ব্লাস্টার্সও কিন্তু মরক্কান এই সেন্টার মিডফিল্ডারের, এই সেন্টার ডিফেন্ডারের, সেন্টার ব্যাকের দিকে নজর রেখেছে। এখন দেখা যাক ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক তিনি শেষমেশ কোন দলে নাম লেখান, ভারতে খেললে, আইএসএল এ খেললে কোন দলের জার্সিতে তিনি খেলেন। রোশন সিং এর কথা বলবো। নাওরেম রোশন সিং, বেঙ্গালুরু এফসির এই ফুটবলার, তার কিন্তু এক্ষেত্রে বলে রাখবো যে তাকে আগামী বছর মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যাওয়ার চান্স অনেক বেশি বলে শোনা যাচ্ছে। এবং এই ডিলটা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিছুটা হয়তো বাকি রয়েছে এখন। শেষ মুহূর্তে যেহেতু সাইনটা হয়নি, তাই এই প্রায় কথাটা বলছি। নাওরেম রোশন সিং, তাকে আগামী বছর মোহনবাগান জার্সিতে খেলতে দেখা যেতে পারে। তো এই ছিল আজকের আপডেট, ট্রান্সফার আপডেট। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। জানি না, এনার্জি লেভেল কিছুটা তো ডাউন থাকতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।